আজকে আমরা ডুব দেব একটা বাংলা ভৌতিক গল্পের গভীরে। চলুন প্রতিটি স্লাইডের সাথে সাথে রোসো ভ্যালির সেই বরফ শীতল কুয়াশার মধ্যে ঢুকে পড়ি আর দেখি কিভাবে ভয়কে তিলে তিলে তৈরি করা হয়। গল্পের শুরুটাই হয় এই শব্দটা দিয়ে, একটা অদ্ভুত রহস্যময় শব্দ যা চারপাশের জমাট বাঁধা নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে। আর কিছু না, শুধু এই শব্দটার কথাই ভাবুন। আসুন একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করা যাক। দুই বন্ধু অর্ণব আর ইভান দাঁড়িয়ে আছে রসো ভ্যালিতে। জায়গাটা কেমন? অস্বাভাবিক রকমের শান্ত আর ঘন কুয়াশায় ঢাকা, এতটাই চুপচাপ যে মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে আসছে। এই দম বন্ধ করার নীরবতার মধ্যে একটাই শব্দ ভেসে আসছে, বরফের ওপর লাঠি ঠোকার একটা ছন্দময় আওয়াজ। এই টকটক শব্দটাই হচ্ছে ওই উপত্যকার অদৃশ্য পথিকের সিগনেচার সাউন্ড, বুঝলেন? স্থানীয় কিংবদন্তি বলে যার কানে এই শব্দ আসে তার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। আর এখন অর্ণব আর ইভান সেই কিংবদন্তির একেবারে মুখোমুখি। আর ঠিক যখনই ওরা শব্দের উৎসটা বোঝার চেষ্টা করছে, কুয়াশাটা একটু একটু করে সরতে শুরু করে, আর তার ভেতর থেকে একটা আবছা অবয়ব ধীরে ধীরে ওদের দিকেই এগিয়ে আসছে। ভয়টা কিভাবে দানা বাঁধছে দেখুন। প্রথমে কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো একটা লম্বা ছায়া, কিন্তু আসল ভয়টা অন্য জায়গায়। যেখানে একটা মুখ থাকার কথা সেখানে কিচ্ছু নেই। না আছে চোখ, না আছে মুখ, আছে শুধু একটা ফাঁকা নিকষ কালো গর্ত। কিন্তু ভয়টা এখানেই শেষ হচ্ছে না। ওই লম্বা ছায়াটার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে আরও একটা ছোট ছায়া মূর্তি। আর যেই না ওই শিশুসুলভ মূর্তিটা মাথা তুলল, অর্ণবের তো বুকের রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। কারণ ওই চোখ দুটো যে ওর হারিয়ে যাওয়া বন্ধু রাজনের, একেবারে ফাঁকা, কিন্তু কি ভীষণ চেনা। এরকম একটা পরিস্থিতিতে কি করা থাকে বলুন তো? যখন ভয়ে শরীর জমে যায় তখন বাঁচার উপায়টা কি? এই প্রশ্নটা ভাবার আগেই ইভান প্রথম নিয়মটা মনে করিয়ে দেয়। এখানে একটাই নিয়ম, একটাই বাঁচার রাস্তা। ওই ছায়াটার মুখোমুখি দাঁড়িয়ে থাকতে হবে, ফেরা যাবে না। আর ভয়টা ঠিক ততক্ষণই নেই যতক্ষণ না ওটার নাম ধরে ডাকছে। যদি ডাকে তাহলেই খেলা শেষ। আর ঠিক তখনই ওই লম্বা ছায়াটা থেমে গেল। সে তার শিকারকে চিনে ফেলেছে। এবার সে তার আসল অস্ত্রটা ব্যবহার করতে চলেছে। ওই অন্ধকার গর্তের ভেতর থেকে ভেসে এলো একটা গলা। অর্ণব। কোনো সাধারণ গলা নয়, হুবহু অর্ণবের মৃত বন্ধু রাজনের গলা। ওই একই টান, একই উচ্চারণ। এই ডাক শুনে অর্ণবের শরীরটা যেন পাথর হয়ে গেল। ব্যাপারটা ভাবুন একবার। একদিকে সত্তাটার ওই মায়াবী ডাক যেটা অর্ণবকে একেবারে পঙ্গু করে দিচ্ছে, আর অন্যদিকে ইভানের মরিয়া চিৎকার, ওকে বাস্তব জগতে ফিরিয়ে আনার একটা ডেসেসপেরারও চেষ্টা। এটা আসলে একটা মনস্তাত্ত্বিক লড়াই। এইবার অর্ণব বুঝতে পারল আসল খেলাটা কোথায়। এটা তো শুধু ভূতের ভয়ে দেখানো নয়, এটা একটা শিকার। আর টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে ওর সবচেয়ে দুর্বল জায়গাটা, ওর বন্ধুর স্মৃতি। প্রিয়জনের গলা নকল করে শিকারকে আবেগের দিক থেকে দুর্বল করে দেওয়া, যাতে সে নড়াচড়া করতে না পারে। আর এরপর যা হলো তা তো কল্পনারও বাইরে। সত্যাটা যেই না মাটিতে হাত বাড়ালো, অমনি চারপাশের বরফ জমা মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে শুরু করলো অসংখ্য ঠান্ডা মরা মানুষের হাত। এরা সবাই ওই সত্যাটার আগের শিকার। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ইভান আর এক সেকেন্ডও দাঁড়ায়নি। অর্ণবকে এক রকম টেনে হিঁচড়েই দৌড় শুরু করল। এখন বাঁচার একটাই রাস্তা, দৌড়। ওদের পালানোর চেষ্টাটা কতটা মরিয়া ছিল ভাবুন। ওই ছায়াটা একটা অস্বাভাবিক গতিতে ওদের পিছু নিচ্ছে। ও লম্বা লম্বা পা ফেলার সাথে সাথে লাঠির টকটক শব্দটাও দ্রুততর হচ্ছে। টক 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 টক। মনে হচ্ছে যেন পুরো উপত্যকাটা কাঁপছে। পালানোটা প্রায় অসম্ভব। কিন্তু পথের একটা বাঁকে এসে ইভান হঠাৎ করেই থেমে গেল। অর্ণব পেছনে ঘুরে দেখল ওই ছায়াটা একেবারে কাছে চলে এসেছে, আর ওর হাতটা ইভানের দিকে বাড়ানো। শিকারী তার পরের শিকারকে বেছে নিয়েছে। ইভান বুঝে গিয়েছিল যে ওর সময় শেষ, তাই খুব শান্ত গলায় হাল ছেড়ে দিয়ে ও অর্ণবকে এই শেষ কথাটা বলল। নিজের জীবন দিয়ে বন্ধুকে বাঁচানোর সিদ্ধান্তটা ও নিয়ে ফেলেছিল। আর তারপর
তারপর আর কিছু বলার সুযোগই হলো না। ঘন কুয়াশাটা যেন আস্ত গিলে ফেলল ইভ্যানকে। অর্ণব এখন একা, আর ওকে শুধু দৌড়াতে হবে। এই হাড় হিম করা দৌড়ের পর এবার আমরা গল্পের শেষ অংশে চলে এসেছি। অর্ণব পালিয়ে তো গেল, কিন্তু তারপর কি হলো? এখানে দেখুন অর্ণবের পালানোর শেষ মুহূর্তগুলো কিভাবে দেখানো হয়েছে। ও কিন্তু একবারও পেছনে তাকায়নি, শুধু দৌড়েই গেছে, যতক্ষণ না লাঠির ওই টকটক শব্দটা আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল আর কুয়াশাটাও পাতলা হতে শুরু করলো। অবশেষে উপত্যকার বাইরে ও বেরিয়ে এলো, একা কিন্তু জীবিত। কিন্তু বেঁচে ফিরলেই কি সব শেষ হয়ে যায়? না, বহু বছর কেটে যাওয়ার পরেও অর্ণব ওই ডাকটা ভুলতে পারেনি। ও একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছিল, কিছু ডাক আসলে ফাঁদ হয়, সেই ডাকে কখনো সাড়া দিতে নেই। আর ওই জায়গাটা, রসো ভ্যালি, ওটা আজও ঠিক একই রকম আছে, একদম নীরব, সাদা বরফে ঢাকা আর অভিশপ্ত। যারা ওখানে হারিয়ে গেছে তাদের জন্য একটা স্থায়ী সমাধি হয়ে। গল্পটা শেষ হচ্ছে এই ভয়ঙ্কর ভাবনাটা দিয়ে, যে ওই লাঠি হাতে পথিকটা এখনও সেই উপত্যকায় একা ঘুরে বেড়ায়, এমন কাউকে খোঁজে যে একা, যাকে ও নিজের করে নিতে পারবে। প্রশ্নটা হলো, তার পরের শিকার কি হবে?